একটা মজার খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি কিংবা শেয়ার করি। সেই মজার ঘটনাটা ঘটেছে বরিশালে। বিএনপি সরকার আসার পরে, প্রফেসর ইউনূস সরকারের অবসান হওয়ার পরে আওয়ামী লীগের কেউ কেউ সম্ভবত এরকম ভাবনা তাদের মাথায় ঢুকে গেছে যে তারা অর্ধেক আবার ক্ষমতায় এসে গেছে, তারা অর্ধেক প্রত্যাবর্তন করেই ফেলেছে। এই যে ভাবনা, এই ভাবনা যখন আমরা দেখছি এবং এই ভাবনার বাস্তবায়ন যখন দেখছি, তখন একটু হাসি পাচ্ছে, তখন তাদের জন্য একটু শঙ্কা হচ্ছে, তখন একটু মজা লাগছে, তখন আবার এরকমও মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন এরকম বোকামি কেন করছে। তারা কি সত্যিই ভাবছে যে বিএনপি সরকার আসা মানে তাদের রাজত্ব কায়েম হওয়া? তাদের শাসনামলে, আওয়ামী লীগের শাসনামলের 15.5 বছরে বিএনপির যে আকাল ছিল, সেই আকাল কি বিএনপি ভুলে যাবে? আওয়ামী লীগের কি ভাবনা যে বিএনপি ক্ষমতায় এসে প্রফেসর ইউনূস যেরকম ভাবে টর্চার করেছিল, সেই টর্চারের একেবারে রিভার্স টোনে বিএনপি চলে যাবে, আওয়ামী লীগের লোকজনকে সাদরে গ্রহণ করবে, তারপরে আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপি সরকারকে হটিয়ে দেবে, এরকম একটা প্রেক্ষাপট বিএনপি তৈরি করবে? এই ভাবনা কি আওয়ামী লীগের কোনো কোনো নেতাকর্মীর মাথার মধ্যে গিজগিজ করছে? বরিশালে যে ঘটনাটা ঘটেছে, একজন ইউপি চেয়ারম্যান সাবেক, তাকে কেন্দ্র করে তিনি প্রকাশ্যে নাকি শোডাউন করছেন। যদিও গণমাধ্যমে একটু অতিরঞ্জিত খবর দেয়া হচ্ছে, কিন্তু প্রকাশ্যে যে ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন বলে গণমাধ্যম বলছে, সেই কারণে ব্যাপারটা এরকম। যদি কাছের মানুষ হতো তাহলে এরকম ভাবেই বলতাম হয়তো যে ধীরে কমরেড, ধীরে। এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে। এখনই অতি উল্লাসে মাতলে পরিণাম হবে ভয়াবহ। চলুন একটু বরিশালে যাই। বরিশালে কি ঘটলো, কি ঘটালেন একজন আওয়ামী লীগ নেতা? গণমাধ্যমই বা একটু অতিরঞ্জিত ভাষায় কি বলার চেষ্টা করছে? গণমাধ্যমের কাজই তো, বাংলাদেশের গণমাধ্যমের কাজই তো সমসাময়িক সরকারকে খুশি করা। সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রয়েছে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম বরিশালে বেশ মজার একটা ঘটনা ঘটেছে। একজন ইউপি চেয়ারম্যান প্রকাশ্যে অনেক কথা বলছেন, তিনি তার প্রকাশ ঘটাচ্ছেন তিনি কোন নেতার অধীনে কাজ করেন, কার কথায় কাজ করছেন, নেতাকর্মীদের ওপেন বলছেন এটা এটা করতে হবে, ওটা ওটা করতে হবে। এই ঘটনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ওটাকে টনিক ভেবে গণমাধ্যমও বেশ মজাদার ঘটনা উপস্থাপন করছে তাদের সংবাদ হিসেবে। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে আরটিভির শিরোনামটা দেখে নিন। আরটিভি বলছে, বরিশালে আওয়ামী লীগ নেতার মহড়া, এলাকা জুড়ে আতঙ্ক। সেখানে বলা হচ্ছে, দীর্ঘ 1.5 বছরের আত্মগোপনে থাকার পরে বরিশাল নগরীর কাশিমপুরে প্রকাশ্যে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা। এতে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গণমাধ্যম এটাকে আতঙ্ক বলছে, যদিও খবর পড়ে আমার কাছে আতঙ্কের কিছু মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এই আওয়ামী লীগ নেতার বোকামির ব্যাপারটা। নগরীর গাড়িয়ারপাড় এলাকায় একটি প্রাইভেট কার নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা এবং আতঙ্ক তৈরি হয়, এমনটা বলছে গণমাধ্যম। ভিডিওতে দেখা গেছে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা একটি প্রাইভেট কারে প্রকাশ্যে ঘুরে শোডাউন করছেন। তো প্রকাশ্যে ঘুরলে সমস্যা কি? প্রকাশ্যে ঘুরলে কি কোনো সমস্যা? তিনি, আমি জানি না তিনি কোনো খুনের আসামি কিনা, কিংবা চিহ্নিত কোনো ক্রিমিনাল কিনা যিনি প্রকাশ্যে ঘুরছেন, আতঙ্ক ছড়াচ্ছেন ব্যাপারটা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বোকামির ব্যাপারটা, যে এই বোকামিটা এখনই করা শুরু করেছে তারা। এ সময় গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে লিটন মোল্লা বলেন, দলের নির্দেশ এখন সবাই ঠান্ডা থাকতে হবে। ভালো কথা, এটাই তো নির্দেশ হওয়ার কথা। এখন কোনো ঝামেলা করার সময় না। আমার নির্দেশের বাইরে গিয়ে কেউ কোনো ঝামেলা যদি করো তাহলে তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। ভালো কথা বলেছেন। তাহলে আতঙ্ক তৈরি হলো কিভাবে? এ সময় তাকে আরো বলতে শোনা যায়, আমি আবুল হাসনাত আব্দুল্লাহ ও সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নির্দেশনা ছাড়া কোনো কাজ করি না। এদিকে তারা গণমাধ্যম আবার বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছে। কাশিমপুর এলাকার বাসিন্দা আবির আহমেদ, তিনি গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগের 17 বছর ক্ষমতায় ছিল না টানা, আওয়ামী লীগ 15.5 বছর ছিল। আওয়ামী লীগের 17 বছরে বরিশাল নগরী ও কাশীপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল কাদের মোল্লার 3 ছেলে, কালাম মোল্লা, লিটন মোল্লা ও মনু মোল্লা। এমনকি এলাকায় মাদক সিন্ডিকেটের এই পরিবারটি সদস্য। গত 1.5 বছর পালিয়ে থাকার পর শুক্রবার প্রকাশ্যে আসে লিটন মোল্লা। একাধিক
একাধিক মামলার আসামি লিটনকে কেন গ্রেপ্তার করা হয়নি এ নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি যদি মামলার আসামি হন, তিনি যদি হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন, অপরাধী হন, তাহলে গ্রেপ্তার করার প্রসঙ্গ আসতে পারে। কিন্তু এই যে এলাকায় আসলো, গাড়ি থেকে নামলো, গাড়ি থেকে নামাটা যদি তার কারো কাছে দৃষ্টিকটু হয়, তিনি তার নেতাকর্মীদের কি বললেন সেই ভিডিও ছড়িয়ে পড়লো, এটাকে আতঙ্ক হিসেবে দেখার কারণ গণমাধ্যমের উপস্থাপনের কারণ আমার অন্তত বোধগম্য নয়। হয়তো তারা ওই যে তুষ্ট করা, আগেরটাকে মানে যাচ্ছে তাই ভাবে উপস্থাপন করে বর্তমানকে তুষ্ট করার যে নীতি গণমাধ্যমের, এই আরটিভি আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে। আরটিভি কার? আরটিভি মোর্শেদ আলমের, আওয়ামী লীগের সাবেক এমপি। এবং আরটিভি আওয়ামী লীগের এহেনও কোনো গুণগান করেনি, নাই যা করেনি। আরটিভির বিভিন্ন জায়গায় মানে আওয়ামী লীগের বাইরের লোকজন, মানে আওয়ামী লীগের বিপক্ষের লোকজন আওয়ামী লীগের আমলেই আরটিভির বড় কর্তা হিসেবে কাজ করেছেন। যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী ট্যাগ খেয়েছেন, সেই কারণে খুব একটা প্রকাশ্যে আসতে পারেন না কিংবা দেশে থাকেন না, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং মোর্শেদ আলম নিজেও সম্ভবত কারাগারে রয়েছেন। কিভাবে গণমাধ্যম রিভার্স হয়ে গেছে দেখেন। গণমাধ্যম যেভাবে উপস্থাপন করছে সেটার সঙ্গে আমি একমত নই, কিন্তু আমার কথা রয়েছে। কথা হচ্ছে যে এই যে ভদ্রলোক, এই যে সাবেক ইউপি চেয়ারম্যান, তিনি প্রকাশ্যে এসে এই যে শোডাউন করছেন, তিনি কি ভাবছেন যে আওয়ামী লীগ মানে ফিরে এসেছে কিংবা বিএনপির জেতার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কামব্যাক করার পরিস্থিতি তৈরি হয়ে গেছে? এত মানে ওই গ্রামে একটা প্রবাদ আছে যে এত লালি আজশের না, মানে ওই প্রবাদে ব্যাপারটা এরকম যে মানে এত সহজ না, ব্যাপারটা এত সহজ না। কারণ বিএনপি ভোটের সময় তার ভোটের রাজনীতি করেছে, কৌশলের রাজনীতি করেছে। 15.5 বছরে আওয়ামী লীগের সময়ে বিএনপি যেভাবে নিষ্পেষিত হয়েছে, সেই ব্যাপারগুলো বিএনপি ভুলে যাবে। রাতারাতি একটা ইনক্লুসিভ রাজনীতি করবে, সবাইকে নিয়ে একসাথে উঠা বসা করবে, এই ভাবনা যদি আওয়ামী লীগের কোনো নেতার এখনই বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে এখনই যদি মাথার মধ্যে গিজ করে, তাহলে আমার মনে হয় তিনি ভুলের রাজ্যে বাস করছেন। দর্শক, আপনার ভাবনা কি? আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে তিনি বুদ্ধিমানের কাজ করলেন নাকি নির্বুদ্ধিতার কাজ করলেন? আসসালামু আলাইকুম, আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান পুরিয়া। বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনূস এমন একটা প্যাচ লাগিয়ে চেয়েছিলেন। একটা জিয়াউর রহমানের একটা কোট বলে না যে আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। জিয়াউর রহমান কিছুটা করে গিয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূসের খায়েশ ছিল এটা আগামী 100 বছরের জন্য বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা টাফ করে যাওয়া। তার সেই আশা যে দুরাশা হচ্ছে, তার একটা প্রমাণ দেওয়ার জন্য আজকে আমি বসেছি আপনাদের সঙ্গে। প্রমাণ ঠিক বাস্তবিক অর্থে কাঠখোট্টা প্রমাণ এই মুহূর্তে 100% না হলেও আপনাদেরকে আমি ধারণা দিতে পারবো, আপনারা বুঝবেন। আমি যদি বলি যে জুলাই সনদ এবং গণভোট যে মেইন এজেন্ডাটা ডক্টর ইউনূস বাস্তবায়ন করতে চেয়েছিল বাংলাদেশের রাজনীতিতে ওই 100 বছরের জট লাগানোর জন্য, সেটার মুখে ছাই পড়ছে। আপনারা কি বিশ্বাস করবেন? না। বিএনপি গভর্নমেন্ট সংসদে বসে ওই যে বলি না যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা বিএনপি কলমের খোঁচায় প্রত্যাহার করবে না, এই দায় বিএনপি কাঁধে নেবে না। জুলাই সনদ এবং গণভোট, এটার দায় বিএনপিকে নিতে হবে না। এটা অটোমেটিক্যালি যেভাবে করেছে ডক্টর ইউনূস, এই গণভোট বাংলাদেশের সংবিধানে নাই। আর কিচ্ছু লাগে না তো, আর কিছু লাগে না। গায়ের জোরে ইউনূস এই গণভোটের আয়োজন করেছে। এই বাংলাদেশের গরিব দেশের 2-4-500 কোটি 411 কোটি টাকা শুধু এটার প্রচারের পেছনে খরচ করেছে, তার পাস করানোর জন্য। তারপর গণভোটের আয়োজনের খরচ তো আছে। এই গরিব দেশের উপরে সেই বোঝাটা চাপিয়েছে, যেটা বাংলাদেশের সংবিধান নাই। সংবিধানে যেটা নাই, আপনি চাইলেই কোনোভাবে ডক্টর ইউনূস যে গায়ের জোরে করেছে, আপনিও যদি গায়ের জোরে সংবিধানে এটা সম্পৃক্ত করতে চান, যেটা এখন জামাতে ইসলামী এবং এনসিপি চাচ্ছে, সেটা ধূপে টিকবে না বাংলাদেশে। ওই যে লং টাইম 100 বছর একটা প্যাচ লাগানো, এই প্যাচটা লাগানোর জন্য জামাত এবং এনসিপি কে ডক্টর ইউনূস রেখে গিয়েছে এবং তাদেরকে দিয়ে এই ঢোল বাজিয়ে যাচ্ছে যে সংবিধানে জোর করে তার এই গণভোট ঢুকাতে হবে। একইভাবে এই সংবিধানে তারা এই জুলাই সনদ সে বাংলাদেশের মানুষকে দ্বিধাবিভক্ত করে একটা অংশের তার পছন্দের কিছু রাজনৈতিক লোককে, কিছু রাজনৈতিক দলও বলবো না, কিছু লোককে, এবং সেখানে বিএনপি থাকতে বাধ্য হয়েছে। বিএনপি জুলাই সনদের কিন্তু পক্ষে ছিল না, বিএনপি গণভোটের পক্ষে ছিল না। সে শুধু
জাতীয় নির্বাচনটা আদায়ের কৌশল হিসেবে সে ওই ঐকমত্য কমিশনে গিয়েছে মতের বাইরে। সে ঐকমত্য কমিশনে গিয়ে দফায় দফায় মিটিং করেছে, কিন্তু বিএনপির ভেতরে প্ল্যান ভিন্ন ছিল, এটা বিএনপিও জানতো, আমরাও জানি, এবং এখন বাস্তবতা প্রমাণ করছে। সেই জুলাই সনদ, এই জুলাই সনদ আপনি বাইরে রেডি করে একটা অনির্বাচিত অসাংবিধানিক সরকার প্রস্তুত করে সেটাকে লিখে দিয়ে গেল শুধু যে আপনাকে এটা কবুল বলিতেই হইবে। জাতীয় সংসদ, আমাদের সংবিধান এত দুর্বল এবং এত ঠুনকো না, এই সংবিধান এই জুলাই সনদ মানতে বাধ্য নয়। এবং যে কারণে বিএনপির মতো একটা দল, বিএনপি জামাত ইসলামের মতো কট্টরপন্থী দল নয়, ডানপন্থী দল নয়, অন্তরে ওই শরিয়া আইন আর বাহিরে সংবিধান এই পর্যায়ের দল নয়। ফলে বিএনপি এখন আর সেই জামাতের মতন, ডক্টর ইউনূসের মতন জোর করে আমাদের সংবিধানের প্রতি এই জুলাই সনদ চাপাতে পারে না। এখন ওই যে কৌশল, বিএনপিকে কৌশল অবলম্বন করতে হবে, বিএনপিকে অপেক্ষায় থাকতে হবে, কেন হয়তো বেশি দিন না, বেশি সময় না, বিএনপিকে বেশি সময় অপেক্ষার কোনো সুযোগ নেই। বাংলাদেশের উচ্চ আদালত এখনো আছে, বাংলাদেশের সংবিধান এবং উচ্চ আদালত এমন একটি ব্যালেন্সিং পাওয়ার, এই উচ্চ আদালত কখনোই চূড়ান্ত পর্যায়ে গিয়ে অন্যায়কে মেনে নিতে পারে না। আমরা অনেক আগে থেকে, শুধু আমরা না, সংবিধান বিশেষজ্ঞরা, স্বাধীন মালিক, অনেকেই অনেক আগে থেকে বলে আসছেন 1-2 বিষয় তেমন কিছু না। এই ডক্টর ইউনূস যেসব অধ্যাদেশ পাশ করেছে, এইসব অধ্যাদেশ, এই গণভোট, এই জুলাই সনদ, এগুলোকে জাস্ট উচ্চ আদালতে একটা রিটের অপেক্ষা। একটা রিট হবে, এই উচ্চ আদালত, বাংলাদেশে যেহেতু সংবিধান মানতে হয়, বাংলাদেশে যেহেতু আইন কানুন মানতে হয়, সংবিধানের বিধিবিধান মানতে হয়, গণভোট এবং জুলাই সনদ 1-2 বাতিল হয়ে যাবে। এটা আমাদের কথা না, এটা আইন বিশেষজ্ঞ এবং সংবিধান বিশেষজ্ঞদের কথা। আমরা অপেক্ষায় আছি সেই সুবর্ণ সময়টার জন্য, সেই সুবর্ণ ক্ষণটার জন্য। একই অবস্থা হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি, বিএনপি সরকারের সামনে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা ডক্টর ইউনূস সাজিয়ে পারিয়ে রেখে গেছে, পরিয়ে রেখে গেছে, সেটাকে পুরা খোলনালচা বদলে ফেলতে হবে বিএনপি গভর্নমেন্টের। এছাড়া বিএনপি গভর্নমেন্টের সামনে কোনো ওয়ে নেই, কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও উচ্চ আদালতে রিটের সম্মুখীন হবে। শেখ হাসিনাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, তখন থেকে অ্যাডভোকেট ফজলুর রহমান বলে আসেননি, অ্যাডভোকেট মহসিন রশিদ বলে আসেননি যে শুধুমাত্র একটা রিটের অপেক্ষা, সেই পরিবেশ আসবে, সেই অনুকূল পরিবেশ আসবে, একটা রিট হবে উচ্চ আদালতে, এই ট্রাইব্যুনালের সমস্ত রায় ফায় সেগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে। এবং এইটাই আমাদের আইন বলে, এইটাই আমাদের সংবিধান বলে। ফলে আমি এই মেসেজটা আপনাদেরকে আজকে দেওয়ার জন্য এই আলোচনা সূত্রপাত করা। জুলাই সনদ এবং গণভোট, আমাদের কাছে যতটুকু খবর, বাংলাদেশে 1-2 না, একাধিক সারা দেশে পরিচিত লয়াররা, আইনজীবীরা, সুপ্রিম কোর্টের বাঘা বাঘা আইনজীবীরা, তারা সংবিধান এবং বাংলাদেশে আইন আদালতের এই অপমান তারা সহ্য করতে পারছেন না। যে গণভোট নাই সংবিধানে, তারপর জোর করে ডক্টর ইউনূস সেটা উদযাপন করে গেছে, সেটা চাপিয়ে দিয়ে গেছে জাতির উপর। এসব বিষয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার জন্য আমাদের দেশ সেরা খ্যাতিমান আইনজীবীরা এখন মুখিয়ে আছেন। আমরা তাদের তৎপরতার দিকে চোখ রাখতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। শুধু সেই জন্যই বলছি, জুলাই সনদ এবং গণভোটের মুখে কি ছাই পড়তে যাচ্ছে?